নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। বাংলা বাজার সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, দেখতে থাকুন বাংলা বাজার। আর আজকে রাত্রিবেলা তো জিরো আওয়ার আছে, আমরা জিরো আওয়ার একটা নতুন প্যানেলকে নিয়ে বসবো। দেখুন জিরো আওয়ারের আলোচনা। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। আজকের শীর্ষক, ও অভয়ার মা, তোমার চোখে পড়ে না? তাদের সন্তানের ধর্ষণ আর হত্যার ন্যায় বিচারের দাবিতে নারী অবমাননার বিরুদ্ধে যিনি এবারের নির্বাচনে লড়ছেন, সেই অভয়ার মায়ের মুখে একটা কথাও শুনেছেন এক 70 মহিলার নোংরা মিমের বিরুদ্ধে? কি করে শুনবেন? উনি তো এই মহিলার চুলের মুঠি ধরে নালিতে চুবিয়ে মারতে চান। হ্যাঁ, এক্স্যাক্ট এই কথাটাই তো তিনি বলেছেন। গোটা নির্বাচনী প্রচারে নারীর অধিকার, সারা দেশে ঘটতে থাকা নারী অবমাননা নিয়ে একটা কথাও ওনাদের মুখে নেই। ও অভয়ার মা, তোমার চোখে পড়ে না? চোখে পড়ে না কোনো ঘটনা যেখানে একইভাবে ধর্ষিতা বিচারের দাবিতে কাঁদছে মণিপুর থেকে হাথরাসের ঘটনা? অভয়ার মা, চোখে পড়ে না? না, পড়ে না, কারণ সেই চোখে এখন অর্জুনের মতো সেই মাছের চোখ এমএলএ হবার খোয়াব জ্বলছে। আজ নয়, সেই খুন ও ধর্ষণের কিছুদিন পর থেকেই আমি বুঝেছিলাম যে ওই ধর্ষিতার বাবা মা বিভিন্ন সময় নানান রকমের মিথ্যে বলছেন। তদন্তকারী দল থেকে, মিডিয়া, সাধারণ মানুষ থেকে সেই ধর্ষণ হত্যার বিরুদ্ধে আন্দোলনকারীদের বিভ্রান্ত করছেন। পুলিশ তাড়াহুড়ো করে সেদিন রাতেই কেন পোস্টমর্টেম করলো, সেখান থেকে শুরু করে জোর করে তাড়াহুড়ো করে মৃতদেহ জ্বালিয়ে দিল, সেখান থেকে পুলিশ আমাদের টাকা দিতে চেয়েছিল, ইত্যাদি বহু বহু বয়ানে তারা নির্ভেজাল মিথ্যে বলেছেন। তার যথেষ্ট প্রমাণও আছে। কিন্তু শুরুতে আমরা এই কথাগুলোকে ইগনোর করেছিলাম কারণ একমাত্র সন্তানকে ওভাবে হারানোর পরে এ ধরনের মানসিক অবস্থা খুব অস্বাভাবিক তো কিছু নয়। কিন্তু ক্রমশ এই আন্দোলন ইত্যাদির ফলেই মিডিয়ার আর্ক ল্যাম্পের আলো তাদের অভ্যেস হয়ে দাঁড়ালো। সন্তানের শূন্যতা সেই মিডিয়া মানুষের সমর্থনের ভেতরে আশ্বাস পেতে শুরু করেছিল। কিন্তু আমরা সবাই জানি যে এ ধরনের মামলার অভিঘাত অনেক দিন থাকে, কিন্তু তারও একটা এক্সপায়ারি ডেট তো আছেই। সময়ের নিয়ম মেনে সেই আলো কমতে শুরু করলো এবং এবারে তারা এক নতুন খেলায় মেতে উঠেছেন, এক আত্মবিধ্বংসী খেলা। তারা হঠাৎই ক্ষমতার গন্ধ পেলেন এবং দেখুন, রমণী মাগিছে ভিক্ষা, ঢেকে রেখে ঘরে মেয়ের লাশ। প্রতিবাদের ভাষায় রাজনীতি মেশে, হরদম মেশে। রাজনীতির স্বাভাবিক মঞ্চ নির্বাচন। কোনো অস্বাভাবিকতা আছে কি? আমি কি ভাবছি, সত্যিটা কি? তার চেয়েও অনেক বড় কথা, আর.জি. করের ঘটনাতে লক্ষ লক্ষ মানুষ এক ষড়যন্ত্র খুঁজে পেয়েছিলেন। তাদের বিশ্বাসে এই ঘটনা ঘটিয়েছে শাসক দল, সরকার। এতেও কোনো অস্বাভাবিকতা দেখি না। কিন্তু যে আন্দোলন গড়ে উঠেছিল, যারা সেই আন্দোলন গড়ে তুললেন, এই দুই সন্তানহারা মানুষের পাশে রইলেন দিন রাত, তাদের সন্তানের ন্যায় বিচারের জন্য দিনের পর দিন, রাতের পর রাত রাস্তায় থাকলেন। কলতানের কথাই ধরুন না, তিনি জেলে কেন গেছেন, কেন গিয়েছিলেন? চুরির দায়ে তো নয় না, তিনি তার মতন করে ন্যায় বিচারের দাবি লড়ছিলেন। তার স্ত্রী, সন্তান সম্ভবা, তার মা অসুস্থ, তিনি জেলে। আজ ঠাট্টার মতো শোনাচ্ছে না যে সেই কলতানের বিরুদ্ধে ধর্ষিতা নিহত অভয়ার মা নির্বাচনে দাঁড়িয়ে ভোট চাইছেন? এতটুকু নীতি নৈতিকতার সাধারণ পাঠ থাকলে তিনি তো বলতেই পারতেন, কলতান কেন, আমি দাঁড়াবো। হতেই পারতেন। তিনি প্রতিবাদের মুখ ছিলেন বরাবরই। আমি দাঁড়াবো এই সরকারের বিরুদ্ধে। না, তিনি তখন হিসেব করছেন। তিনি নির্বাচনে দাঁড়াবেন প্রতিবাদ করতে নয়, তিনি নির্বাচনে দাঁড়াচ্ছেন এমএলএ হতে, আর কিচ্ছু নয়। ওনার ক্ষমতা দরকার। পুরো আন্দোলনের সময় এই আন্দোলনের মূলধারার মানুষজন বামপন্থী সংগঠন থেকে এসেছেন, আর তারা খুব সচেতনভাবে বিজেপিকে এই আন্দোলনের ত্রিসীমানাতে ঢুকতে দেননি। আজ সেই আন্দোলনের প্রথম শর্তকে অস্বীকার করে ইনি কেবল এমএলএ হবার জন্য জয় শ্রীরাম গানের সঙ্গে নাচছেন। আমরা অধঃপতন শব্দটা শুনেছি। হ্যাঁ, অধঃপতন শব্দটা শুনেছি। আমাদের পরবর্তী প্রজন্ম এই শব্দের মানে জানতে চাইলে আমাদের কেবল এই মিস্টার অ্যান্ড মিসেস দেবনাথকে দেখালেই যথেষ্ট হবে। আচ্ছা, কেউ কেউ তো এই প্রশ্নও করতে পারেন যে হ্যাঁ, সেদিন ওনারা বামপন্থীদের সংগঠিত আন্দোলনে ছিলেন, আজ বিজেপির প্রার্থী হয়েছেন, এতেই বা দোষ কোথায়? না, এমনিতে কোনো দোষই নেই।
ধরেই নিচ্ছি যে বিজেপি আরএসএস এক নারী বিরোধী মনুবাদী সংগঠন, যেখানে ধর্ষণকে এক ন্যায্য হাতিয়ার হিসেবে মেনে নেওয়া হয়েছে, যেখানে নারীত্বের অবমাননা পদে পদে, নারীত্বের অবমাননার শর্তেই এক পুরুষতান্ত্রিক হিন্দু রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্য আছে, যেখানে এই বিজেপি দলের শাসিত রাজ্যগুলোতে নারীর শ্লীলতাহানি, নারী ধর্ষণের বিরাট ইতিহাস আছে, জানে কি ওনারা, মানে এই মিস্টার অ্যান্ড মিসেস দেবনাথ, যারা এতদিনে ধর্ষণ সংক্রান্ত আইন কানুন এতটাই জেনে গেছেন যে বৃন্দা গ্রোভারকেও আইন শেখাতে পারেন, কিন্তু বিজেপি আরএসএস এর এই ইতিহাস, এই দর্শন তারা জানেন না। ধরে নিলাম সত্যিই ওনারা জানেন না, আর জানেন না বলেই বিজেপির প্রার্থী হয়ে জিতে ওনারা ন্যায় বিচার ছিনিয়ে আনতে চান। তাহলেও দুটো প্রশ্ন তো থেকেই যাবে। এক, সিবিআই যারা নাকি ওই মামলার সমস্ত নথিপত্র প্রমাণ গায়েব করে দিয়েছে, সেই অভিযোগে বিজেপির হয়ে দাঁড়ানোর আগে অন্তত ওই মামলার দায়িত্বে থাকা অফিসারদের অপসারণ চেয়েছেন। মানে ওনাদের সন্তানদের ধর্ষণ হত্যার ন্যায় বিচারই যদি ওনাদের একমাত্র চাহিদা হয়, তাহলে প্রথমেই তো এটা চাইতেন। স্বরাষ্ট্রমন্ত্রীকে তো বলতেই পারতেন যে হ্যাঁ আমি দাঁড়াচ্ছি, কিন্তু যারা আছেন দায়িত্বে সিবিআই, যারা করছিলেন এই তদন্ত, তাদের সবাইকে সরান, তারা সবাই মমতা ব্যানার্জির লোকজন, তাদেরকে সরিয়ে দিন। কিন্তু এই কথা বলেননি, কারণ ওনারা শিয়ানা পাগলের ভূমিকাতে নেমেছেন। ওনারা জানেন যে এই দাবি অমিত শাহ মানবেনই না, মানলে অনেকদিন আগেই মানতেন। ওনারা এই সামান্য শর্ত দিয়ে নিজেদের ন্যায় বিচারের লড়াইকে এগিয়ে নিয়ে যেতে পারতেন, নিয়ে যাননি। আমি দায়িত্ব নিয়ে বলছি, অমিত শাহ এখান থেকে ঘুরে গিয়ে ওই সিবিআই অফিসারদের ডেকেছিলেন, সমস্ত তথ্য নিয়ে সিবিআই অফিসাররা দেখিয়েছেন যে ঘটনা আসলে কি হয়েছিল। মানে এর পরে আর ন্যায় বিচারের কোনো জায়গা নেই, যা বিচার হচ্ছে সেটাই বিচার। এবারে ওই যে আরজি করের যে মাথায় যারা বসেছিল, যে আমলারা, যে লোকজন, তাদেরকে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা, তাদেরকে দুর্নীতির অভিযোগে শাস্তি দেওয়াটা বাকি আছে, সেই মামলা চলছে। কিন্তু হত্যা এবং ধর্ষণের মামলাতে আর কোনো প্রমাণ তথ্য নেই। এটা সিবিআই থেকে আলাদা করে ওনাদেরকে ডাকা হয়েছিল, ওনারা গিয়েছিলেন, ওনারা বলেছেন, দেখিয়েছেন, অমিত শাহ কনভিন্স হয়েছেন, তারপরে আর এই মা বাবার সঙ্গে দেখাই করতে চাইছিলেন না, দেখা করেননি। কিন্তু শেষ মুহূর্তে যখন ওনারা রাজি হলেন ওনারা প্রার্থী হতে, তখন ওনারাও রাজনীতির চালটা চেলেছেন। একটা এমএলএ সিট যদি আসে কি আছে। এই আরজি করের যে অভয়া, তার বাবা মা, ওনারা আসলে চাইছেন সন্তানের ধর্ষণ হত্যার বড় রকমের একটা ক্ষতিপূরণ। জিতবেন, ভিক্টরি সাইন দেখাবেন, জয় শ্রীরাম বলবেন। দ্বিতীয় প্রশ্নটা হলো, ওনাদের নির্বাচনী প্রচারে নিজের মেয়ের ন্যায় বিচার ছাড়া দেশের অসংখ্য নির্যাতিতার হয়ে একটা কথাও বলেছেন। একটা কথা, কোনো একটা বক্তৃতায় প্রতি 16 মিনিটে একটা করে ধর্ষণ হচ্ছে। তারা নির্যাতিতা নন, তাদের বাবা মা ন্যায় বিচার পাওয়ার অধিকারী নন। একবারের জন্য ওনাদের প্রচারে এনেছেন সেই কথাগুলো, একবারও নয়। এনেছেন দেশ জুড়ে এই নারী অবমাননার কথা আনেননি, কারণ তারা এগুলো নিয়ে চিন্তিত নন। এখন তারা ধর্ষিতা লাশ ঢাকা রেখে ভোট ভিক্ষায় নেমেছেন, তাও তার বিরুদ্ধে যিনি ওনাদের মেয়ের ন্যায় বিচারের দাবিতে জেল খেটেছেন, নিজের সন্তানের, নিজের পরিবারের কথা না ভেবে। এই আত্মকেন্দ্রিক স্বার্থপর ক্ষমতালোভী দুই বাবা মা আর কিছুদিনের মধ্যেই বুঝতে পারবেন কত বড় অন্যায় তারা করেছেন। সেদিন প্রায়শ্চিত্তের সময়ও তাদের কাছে থাকবে না। আরএসএস বিজেপির দর্শনে ধর্ষণ এক হাতিয়ার। হ্যাঁ, আজ নয়, সেই কবে সাভারকার লিখে গেছেন, শিবাজী মহারাজের সেনাপতিরা যুদ্ধ জয়ের পরে পরাজিত মোগল মুসলমান পরিবারের রমণীদের জয় করে নিয়ে এসে তাদের ভোগ না করে, তাদের ধর্ষণ না করে ছেড়ে দেবার যে সিদ্ধান্ত নিয়েছিলেন তা ভুল। হ্যাঁ, সাভারকার এই কথা লিখেছিলেন। যুদ্ধ জয়ের পরে নারীদের ধর্ষণ করাটাই তো সাধারণ ব্যাপার। কেন শিবাজী মহারাজ সেই আদেশ দিলেন না, বরং মানা করলেন? কেন? সাভারকার লিখছেন। মহিলাদের সম্পর্কে বিজেপির ধারণা কি? তাদের গুরুদেবরা, তাদের নেতারা যা যা বলেছেন তাতে পরে আসছি। কেবল 2021 সিবিএসই পরীক্ষার প্রশ্নপত্রে যেটা লিখেছিল সেটা দেখুন। Women hailing independence is the main reason for a wide variety of social and family problems. Wives stop obeying their husband
and that is the main reason children are and servants are indisciplined. মহিলারা যারা নারী স্বাধীনতার কথা বলছেন তারাই এই সমাজের বিভিন্ন রকমের সমস্যার মূল কারণ। সিবিএসসি পরীক্ষায় এটা দিয়েছে। বিবাহিত স্ত্রীরা তাদের স্বামীদের কথা শুনেছেন, যা শিশু ও ভৃত্যদের নিয়ম শৃঙ্খলা ভাঙতে উৎসাহিত করছে। হ্যাঁ, এই বিষয়ে সুচিন্তিত মতামত দিতে বলা হয়েছিল। ইউরোপ বা সেরকম কোনো সভ্য সমাজে এই কথা বললে তাকে জেলে পাঠানো হতো। এটাই হচ্ছে বিজেপি। হ্যাঁ, শূদ্র দলিত মহিলাদের শুতে হবে দক্ষিণের নামবুদ্রি ব্রাহ্মণদের সঙ্গে, তবেই তাদের প্রথম সন্তানরা হবে অনেক বেশি শুদ্ধ, মেধাবী, বুদ্ধিমান আর স্বাস্থ্যবান। এই কথা কে বলেছিলেন? আরএসএস এর সারসং চালক এম.এস. গোলওয়ালকার। 1960 সালের 17 ডিসেম্বর আরএসএস প্রধান এম.এস. গোলওয়ালকার গুজরাট বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ সোশ্যাল সায়েন্সের ছাত্রদের উদ্দেশ্য করে একটা ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণে তিনি মানব প্রজাতিতে ক্রস ব্রিডিং, বংশের মিশ্রণ নিয়ে এক ভয়ঙ্কর তত্ত্ব পেশ করেন। এই বক্তব্যটা পরে আবার আরএসএস এর নিজস্ব পত্রিকা অর্গানাইজারে 1961 2রা জানুয়ারিতে ছাপা হয়েছিল। তিনি জানাচ্ছেন, 1. নামবুদ্রি ব্রাহ্মণ পরিবারের জ্যেষ্ঠ পুত্র কেবল বৈশ্য, ক্ষত্রিয় বা শূদ্র সমাজের কন্যাকে বিবাহ করতে পারত। 2. এর চেয়েও ভয়াবহ নিয়ম ছিল, যে কোনো বিবাহিত নারীর প্রথম সন্তান অবশ্যই একজন নামবুদ্রি ব্রাহ্মণের ঔরসে জন্ম নিতে হবে, বিবাহ নয়। এখানে কেবল তার ঔরসে জন্ম নিতে হবে। প্রথম সন্তান জন্ম দেওয়ার পরে সেই নারী তার স্বামীর সঙ্গে অন্য সন্তানের জন্ম দিতে পারতেন। এটা ধর্ষণ নয়। সেদিন গোলওয়ালকার ধর্ষণের সপক্ষে কথা বলছিলেন। এই আরএসএস 1949 সালে ভারতীয় সংবিধান গৃহীত হওয়ার পরে আরএসএস এর মুখপত্র অর্গানাইজারে 30 নভেম্বর 1949 পরিষ্কারভাবে লিখেছে, মনুস্মৃতির আইনের বিশ্বের প্রশংসা, আর স্বতঃস্ফূর্তভাবে তা পালন করা হয়। তাদের আক্ষেপ, কেন ভারতীয় সংবিধান, মনুস্মৃতির ভারতীয় সংবিধানে উল্লেখ নেই। ইনফ্যাক্ট মনুস্মৃতিকে মেনেই আমাদের সংবিধান তৈরি করা উচিত ছিল, এটাও বলেছিলেন ওই গোলওয়ালকার। গোলওয়ালকার সংবিধানকে হেট্রোজেনিয়াস পিসিং টুগেদার বলে অস্বীকার করেন। তিনি তাই ভারতীয় সংবিধানকে অভারতীয় জোড়াতালি দেওয়া মনে করতেন। অর্গানাইজার এডিটোরিয়াল 1949। আজ অন্য বিষয়ে বাদ দিয়ে মনুসংহিতাতে নারীদের নিয়ে কি বলা হয়েছে আসুন দেখা যাক। যে মনুসংহিতা এই আরএসএস বিজেপির সংবিধান, এবং এসব বলার আগে বলে নি যে এর মানে এমন নয় যে অন্য ধর্মগুলোতে সব ধোয়া তুলসী পাতা, না, তা নয়। ইসলাম ধর্মে নারীদের অমর্যাদা করণে কথা আছে, বহু এমন কথা আছে যা এই শতকে বেড়ে ওঠা কোনো মহিলার মেনে নেবার কথা নয়। খ্রিস্টান ধর্মেও তাই, সেখানেও অবিশ্বাসী বলে জোয়ান অফ আর্ককে পুড়িয়ে মারা হয়। এই ধর্মের মাথাদের নির্দেশে সক্রেটিসকে হেমলক পান করে মরতে হয়েছিল, কোপারনিকাস বা অ্যারিস্টটলের মতো দার্শনিকদের জেলে পাঠানো হয়েছিল। কিন্তু আমার দেশ ভারতবর্ষে তো ইসলাম শাসন লাগু হচ্ছে না, বা পোপের শাসনও লাগু হচ্ছে না। একটা সেকুলার গণতান্ত্রিক দেশ, সেখানে প্রকাশ্যে হিন্দু রাষ্ট্র বানানোর ঘোষণা করা হচ্ছে। তাই আসুন সেই কল্পিত হিন্দু রাষ্ট্রের ভিত্তি, সেই কল্পিত হিন্দু রাষ্ট্রের সংবিধান মনুসংহিতাতে নারীদের জন্য কি বরাদ্দ রয়েছে তা দেখা যাক। মনুসংহিতার নির্দেশে কেবল শূদ্রদের জীবন দুর্বিষহ উঠবে তা নয়, সমস্ত বর্ণের মহিলাদের সম্পর্কে মনুর নির্দেশ অসভ্য, নোংরা, অমানবিক। যেহেতু শাস্ত্রোক্ত বিধি অনুযায়ী মন্ত্রোচ্চারণের মাধ্যমে স্ত্রী জাতির জাতকর্ম সংস্কার পালিত হয় না, তাই তাদের অন্তঃকরণ নির্মল হয় না। স্মৃতি, শাস্ত্র, বেদ প্রভৃতি ধর্মশাস্ত্রের ওপরে স্ত্রী জাতির কোনো অধিকার নেই, তাই তারা ধর্মজ্ঞ হতে পারে না। এমনকি কোনো মন্ত্রের ওপরে স্ত্রী জাতির অধিকার না থাকায় তারা কোনো পাপ করলে মন্ত্রের সাহায্যে তা খালন করতেও পারে না। তাই শাস্ত্রমতে স্ত্রী জাতি মিথ্যা, অর্থাৎ অপদার্থ। সূত্র 9/18, 9/18, মানে হলো মহিলাদের পৈতে হয় না, তারা দ্বিজ নয়, অতএব তাদের স্বাস্থ্য পাঠের অনুমতি নেই, সেই কারণে তারা মন্ত্রোচ্চারণ করতে পারেন না, তাই তারা অপদার্থ। অভিষ্ট হিন্দু রাষ্ট্র তৈরির পরে নারীর কাজ কি? সন্তান উৎপাদন এবং প্রতিসেবা। কেবল এটাই, আরো অনেক রত্ন ছড়ানো আছে, শুনুন। ইহলোকে পুরুষদের দূষিত করা স্ত্রীলোকদের স্বভাব, এই জন্য পণ্ডিতরা স্ত্রীলোকদের সম্পর্কে অসাবধান হন না। 2/213 মনুসংহিতা। স্ত্রীগণ সৌন্দর্য বিচার করেন না, যুবা কি বৃদ্ধ সে ব্যাপারেও তাদের কোনো আপত্তি থাকে না। সুরূপী হোক বা কুরূপী হোক, পুরুষ পেলেই তারা তার সঙ্গে সম্ভোগ করেন। কে বলছে? কোথায় বলছে? মনুসংহিতাতে 9/14।
পুরুষের দর্শন মাত্রই স্ত্রী জাতির মনে হয় তার সঙ্গে মিলনের ইচ্ছা জন্মায়, তাই স্বাভাবিকভাবেই তাদের চিত্ত চাঞ্চল্য থাকে। দুটো কন্ট্রাডিক্টরি কথা, কিন্তু তাও আছে। 9/15 শয়ন, আসন, ভূষণ, কাম, ক্রোধ, পুরহিংসা, কুটিলতা এবং কুৎসিত ব্যবহার, এই সব প্রবৃত্তি স্ত্রীলোকের জন্যই সৃষ্টির সময় মনু কল্পনা করেছেন। অর্থাৎ ওই সকল প্রবৃত্তি নারীদের স্বভাবগত ব্যাপার। 9/17 মূর্খই হোক আর বিদ্বানী হোক, কাম ক্রোধের বশীভূত পুরুষদের অনায়াসেই বিপথে নিয়ে যেতে কামিনীরা সমর্থ হয়। 2/214 আমি জানি মিস্টার অ্যান্ড মিসেস দেবনাথ এসবের খবরই রাখেন না, রাখার দরকার নেই, উন্মাদের মতন তারা ছুটছেন ক্ষমতার বৃত্তের দিকে। কিন্তু যদি ন্যায় বিচারের জন্য এতটুকু চিন্তিত হতেন, তাহলে আর যাই হোক বিজেপির প্রার্থী হতেন না। এই তো তাকিয়ে দেখুন না সমাজ মাধ্যমের দিকে, কি অসম্ভব নোংরা একটা মিম তৈরি হয়েছে এক 70 ঊর্ধ্ব নারীকে নিয়ে, যিনি এই রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রী। আমি বিরোধিতা করতে পারি, বহু বিষয়ে তার সঙ্গে একমত নই, আপনি বিরোধিতা করতে পারেন, আপনি সমর্থন করতে পারেন, কিন্তু একজন 70 ঊর্ধ্ব নির্বাচিত মুখ্যমন্ত্রীকে নিয়ে এই ধরনের মিম, কই একটা কথাও শুনেছেন ওই এমএলএ হতে চাওয়া বাবা মার মুখে? আসলে নারী মর্যাদা, নারী অধিকার সমাজের বাকি সমস্ত ন্যায়ের জন্য আন্দোলনের বাইরে অন্য কিছু নয়। শ্রমিকের মজুরির লড়াই, কৃষকের ফসলের ন্যায্য মূল্যের লড়াই, শিক্ষার স্বাস্থ্যের দাবিতে লড়াই আর নারীর অধিকারের লড়াই বিচ্ছিন্ন নয়। আর সেই লড়াই যেই লড়ুক, বিজেপির মতো এক সাম্প্রদায়িক, এক দেশ বেঁচে দেওয়া দল লড়বে না। কাজেই 294টা আসনের মধ্যে এই একটা আসনে আমি চাই, আন্তরিকভাবে চাই এনাদের পরাজয়। আমি চাই পানিহাটি ফিরিয়ে দিক এই ক্ষমতালোভী দুই মানুষকে। একটু ভাবুন, ভাবতে থাকুন, বাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।